আইআরআর, এনপিভি এবং আইআরআর। এনপিভি অর্থ হলো নেট প্রেজেন্ট ভ্যালু, আর আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এখানে বের করতে বলেছে যখন প্রফিটের ইনভেস্টমেন্ট 1,20,000 হয়, 1,20,000-এর আরেকটি নাম হচ্ছে ইনভেস্টমেন্টের আরেকটি নাম হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ টাকা বেরিয়ে যাওয়া বা ইনভেস্ট করা। এরপর নিচে দিয়েছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ট্যাক্স এবং অবচয় ধার্য করার পরে, মানে এগুলো অলরেডি হিসাব করা হয়ে গেছে। তো প্রজেক্ট ট্যাক্সের জন্য ক্যাশ ইনফ্লো হয়েছে প্রথমে 70, 40, 30, 10, 10,000, প্রথমটা 70,000। তো এরকম দুইটা প্রজেক্ট দেওয়া আছে এখান থেকে। তো এখান থেকে বের করতে হবে এনপিভি এবং আইআরআর এর মান কত। তো এনপিভি এবং আইআরআর বের করার জন্য প্রথমেই একটা ঘর করে নিতে হবে। প্রথমে ইয়ার, তারপর সিএফএটি। সিএফএটির পূর্ণরূপ হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখানে যদি এটা না বলতো যে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স, এটা যদি বলা না থাকতো, তাহলে এটা সিএফবিটি হতো, যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তারপর এটা আলাদা করে করতে হতো। এটা যেহেতু আফটার ট্যাক্স বলা আছে, তাই এটা কিছু করতে হবে না। তো এখন ইয়ার এবং সিএফএটি লিখলাম, সিএফএটির মান হচ্ছে এগুলো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এগুলো এখানে তুললাম জাস্ট। তো এরপরে এখানে যখন আইআরআর বের করতে বলবে, সেই ক্ষেত্রে দুইটা প্রেজেন্ট ভ্যালু লাগবে আইআরআর বললে। তখন এনপিভির জন্য দুইটা প্রেজেন্ট ভ্যালু, একটি অঙ্কের ক্ষেত্রে দুইটি প্রেজেন্ট ভ্যালু লাগে না, তবে এটির ক্ষেত্রে লাগবে। তো এখন আইআরআর বের করার জন্য প্রথমে পিভি ফ্যাক্টর 12% দিয়ে একবার করব, আর পিভি ফ্যাক্টর 17% দিয়ে আরেকটি করব। এখন এখানে কথা হচ্ছে 12% আর 17% এগুলো কোথা থেকে আসছে। তো 12% প্রথম হচ্ছে এটা দিয়ে ধরা হয়েছে যে প্রশ্নের 12%, আর 17% এটা ধরা হয়েছে এটার মান, 12%-এর মান যখন পজিটিভ আসবে আর একটা নেগেটিভ বা এর থেকে একটু কম ভ্যালু লাগবে। তো এখানে একটা নিয়ম হচ্ছে, আপনি যখনই পিভি ফ্যাক্টরের মান বাড়াবেন, 12 থেকে 14, 15 বা 17-তে নেবেন, এর ভ্যালু এটি থেকে কম আসবে। 12%-এ যে ভ্যালুটি আসবে 17% তার চেয়ে কম আসবে। 12% যে ভ্যালু আসবে 18, 19, 20 পিভি ধরা হলে, পিভি ফ্যাক্টর ধরা হলে, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটা আরো কম আসবে। তো এই ডিফারেন্সটার জন্য একটি হাই এবং একটি লো পয়েন্টের জন্য মূলত দুইটি পিভি ধরা হয়ে থাকে, যেটি আইআরআর এর ক্ষেত্রে লাগে। তো এখন আমরা অঙ্কে যাই। এখন হচ্ছে পিভি ফ্যাক্টর 12% প্রশ্ন থেকে নিলাম। তো এটা এখন হিসাব করবো কিভাবে, এই মানগুলো আসলো কোথা থেকে। তো এটার জন্য এটা হচ্ছে পিভি এর সূত্র, পিভি ফ্যাক্টর যখন মান 12%। ওকে, পিভি ফ্যাক্টরের মান যখন 12%, তখন সূত্রটা সব ক্ষেত্রে সূত্র একই। তো এখানে হচ্ছে প্রথমে পিভি ফ্যাক্টর 12% প্রথম বছর, এই জন্য 1 এখানে। তো এটার মান আসবে 0.893। এই 12% পিভি ফ্যাক্টরের, এগুলো সূত্রের 1, সূত্রটা জাস্ট খাতায় লিখে ফেলবেন। আর উপরে 1 হচ্ছে প্রথম বছরের জন্য। এটিকে যখন আপনি 2 করবেন, ক্যালকুলেটারে যখন এটাকে 2 করবেন, সেই ক্ষেত্রে মান আসবে দ্বিতীয়টি। ওকে, এরপরে আপনি এইখানে যখন এটাকে 3 করবেন, এটাকে যখন 3 করবেন, তখন মান আসবে এটি। এভাবে 4, এভাবে 5, একদম সহজ। তারপর এটি দ্বারা 0.893 গুণ 70,000, এই মানটি আসবে। পিভি ভ্যালু বের করার জন্য পিভি ফ্যাক্টরকে সিএফ এটি দিয়ে গুণ করতে হয়। তো ভ্যালু আসবে এটি। 40,000-কে 0.797 দ্বারা গুণ করলে আসবে 31,880।
তো এইভাবে 5টা ভ্যালু আসবে, আসার পরে এগুলো যোগ করে দিবেন। টোটাল প্রেজেন্ট ভ্যালু 12% যখন পিভি ফ্যাক্টর, তখন হচ্ছে 1,27,080। ওকে, এখন আপনার আরেকটা মান লাগবে যেটা এটা থেকে কম হবে। তো সেই জন্য এই ক্ষেত্রে আপনি 17 ধরতে পারেন, 15 ধরতে পারেন। তো এখানে 17 ধরে করা হয়েছে। 17-র ক্ষেত্রে আপনার যা সূত্রে একইভাবে পিভি ফ্যাক্টর 12% যেভাবে বের করেছেন সেভাবে পিভিও বের করবেন। তবে 17%-এর ক্ষেত্রে সূত্রে জাস্ট একটু চেঞ্জ হবে। তা হচ্ছে এই যে এখানে যে 12%টা ছিল, এটা যেহেতু 17% ধরে করা হচ্ছে, তো এটির মান 0.17 হবে। বাকিগুলো সেম থাকবে, যেমন প্রথম বছরে 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, এভাবে করে এই মানগুলো বেরিয়ে আসবে। 0.855, 0.731, 0.64, তো এগুলোকে, এই ভ্যালুগুলোকে একইভাবে ক্যাশ ইনফ্লো দ্বারা গুণ করলে, সিএফএটি দ্বারা গুণ করলে এই মানটি বেরিয়ে আসবে। ওকে, এটা মাথায় রাখতে হবে যে সব পিভি ফ্যাক্টর সিএফএটি দ্বারাই গুণ হবে, প্রথমটিও এবং শেষেরটিও। এরপরে এখানে একটা ভ্যালু আসলো 1,27,780, দ্বিতীয় ভ্যালুটা 17%-এ, যেটা আপনি নিজে ধরে নিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে 17% ধরতে হবে, আপনি 16 ধরেও করতে পারেন, 15 ধরেও করতে পারেন। তো এখন 17% আসে 1,17,780। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, পিভি ফ্যাক্টর যখনই বৃদ্ধি করা হলো তখনই টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান 1,27,000 থেকে কমে 1,17,000-তে নেমে আসলো। অর্থাৎ আপনি যতই পিভির মান বৃদ্ধি করবেন ততই পিভির ভ্যালুটা কমে আসবে, প্রেজেন্ট ভ্যালু। এখন একইভাবে প্রজেক্ট ওয়াইয়েরটাও করতে হবে। এই যে ক্যাশ আউটফ্লো গুলো, এই যে ক্যাশ আউটফ্লো, এগুলো সেম ভাবে এখানে লেখা হবে। লেখার পর এই যে 12%, এই যে মানগুলো এখান থেকে সরাসরি এখানে বসাতে পারেন আপনি। প্রথমটা 12% ধরে করা হবে। তো এইভাবে মানগুলো বসাতে থাকবেন যে এগুলো সবগুলো 12%-এর মান। এরপর এই যে সেম ভাবে পিভি বের করা হলো 1,27,390, 23,390। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ওরা যেহেতু প্রথমটাতে 17% ধরেছে, দ্বিতীয়টাতে তারা 15% ধরে করেছে। তো এখানে জাস্ট সূত্রে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই যে 17-র ক্ষেত্রে এখানে 15 হবে, আর উপরে বছর অনুসারে 1, 2, 3 এরকম চেঞ্জ হবে। আর চেঞ্জ করার পর আপনি মান, এই এই মানগুলো পেয়ে যাবেন। তারপরে এটিকে সিএফএটি একইভাবে এটি দ্বারা গুণ করলে এই ভ্যালুগুলো পাওয়া যাবে। তো এখানে দুইটা ভ্যালু, এটা হচ্ছে 12%-এর আর এটা হচ্ছে 15%-এর। তো এখন এনপিভি সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। ওকে, এগুলো এখন ভাবতে হবে না, প্রথমে যে সূত্রটা লিখে নেন যে এনপিভি সমান টিপিভি মাইনাস সিপি এনসিও। টিপিভি অর্থ হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর এনসি মানে নেট ক্যাশ আউটফ্লো। আপনার যেটা শুরুতে বলা হয়েছিল যে টিপিভির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে দুইটি ভ্যালু বের করতে হবে। ওকে, তো এনপিভির ক্ষেত্রে আমরা দেখছি নেট প্রেজেন্ট ভ্যালু সমান টিপিভি মাইনাস এনসিও। তো টিপিভি হচ্ছে এখানে ফর প্রজেক্ট ওয়াই 1,23,390। হুম, টিপিভি হচ্ছে 1,23,390 এবং এনসিও হচ্ছে এই জাস্ট এটা 1,20,000। এরপরে এই যে এটা বাদ দেওয়ার পর 3,390 আসলো। আর 15%-এর ক্ষেত্রে এই যে টিপিভিটা, সেম টিপিভি 1,11,920 মানে এনসিও। এনসিওটা সেমই থাকবে ওই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এই যে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 1,20,000, এটা এনপিভি।
এনসিও, সরি এনসিও। এরপরে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে এই যে দেখুন একটা মাইনাস ফিগার এসেছে। তো পিভি ফ্যাক্টর বাড়িয়ে নেওয়ার একমাত্র লক্ষ্য হলো যাতে একটি মাইনাস ফ্যাক্টর তারা পেতে পারে। তো এখন এনপিভি নির্ণয় শেষে আমরা বের করব আইআরআর। তো আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে যে সূত্রটা এটা লিখে নেন। তো আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে এখানে দুটি ভ্যালু হচ্ছে আপনি যে পিভি ফ্যাক্টরগুলো ধরেছেন সেগুলাই। তো এখানে তারা ওয়াইয়েরটা নির্ণয় করেছে, আপনি দুইটাই নির্ণয় করতে পারেন। এখানে তারা ওয়াইয়েরটা করে দেখিয়েছে। তো এক্ষেত্রে আপনি ওয়াইয়েরটা দিয়ে সেমভাবে এক্সটাও বের করতে পারেন। তো এখানে এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট আর বি মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। এই যে পি ফ্যাক্টরগুলো ধরেছিলেন যেমন ওয়াইটা দিয়ে করা হয়েছে, তো ওয়াই এ কম কোনটা? কম হচ্ছে এই যে 12%, এই সেম 12% এর মান। আর হায়ার পার্সেন্ট হচ্ছে 15%, এটা হচ্ছে বি এর মান, যেটা মাথায় রাখবেন। এরপর একটা হচ্ছে সি এবং ডি। সি এর ক্ষেত্রে এই যে দুইটা এনপিভি আমরা বের করেছিলাম, এগুলো এক্স এর ক্ষেত্রে আলাদাভাবে করতে হবে আপনাকে। এগুলো জাস্ট ওয়াই এরটা দিয়ে বোঝানো হচ্ছে। তো এইখানে একটা এনপি বের করেছি 12%-এ, ওকে, যেটা পজিটিভ। পজিটিভটা বা বড়টা হচ্ছে সি, আর যেটা ছোট সেটা হচ্ছে ডি। এটা মাথায় রাখলে হবে যে এ সমান বি হচ্ছে এ থেকে বড় পার্সেন্টেজের ক্ষেত্রে, আর সিডি এর ক্ষেত্রে হচ্ছে সি ইজ বিগার দেন ডি, সি বড় ডি থেকে। এগুলো হচ্ছে এনপিভির ক্ষেত্রে, ওকে। এগুলো বোঝা খুবই সহজ। তো আমরা সূত্রটা বসিয়ে ফেললাম, এ প্লাস সি, ওকে। আমরা সূত্র বসে ফেললাম, এ প্লাস সি বাই সি মাইনাস ডি বি মাইনাস এটির মুখস্থ করা সূত্র। তো এর ক্ষেত্রে ছোট মানটি জাস্ট ওয়াইডটা সেমভাবে আপনি অ্যাকসেপ্টটা করতে পারেন। তো এখানে এই যে ছোটটা 12% এখানে বসালো। বসানোর পর সি এর ক্ষেত্রে আমরা জানতাম যে সি হচ্ছে বড়টা বা পজিটিভটা কোনটা এনপিভির ক্ষেত্রে, টিপিভির ক্ষেত্রে, ওকে, সরি এনপিভির ক্ষেত্রে সি বলতে যে এনপিভিটি পজিটিভ ছিল সেটি। এখানে পজিটিভ কোনটি? এটি 3, 3 × 4 = 390। এটি হচ্ছে পজিটিভটি, তো আমরা এখানে বসালাম। এরপরে ডি এর মান হচ্ছে মাইনাস যে এনপিভিটি পেয়েছিলাম সেটি, এটি জাস্ট ওয়াই এর জন্য, এই সম্পূর্ণটি ওয়াই এর জন্য। এনপিভি এবং আইআরআর এর মান এটি শুধু ওয়াই এর বের করা হয়েছে এখানে। এটি দিয়ে আপনি অ্যাক্সেপ্টটা বের করতে পারবেন। তো এরপরে সি মাইনাস ডি। তো সি এর মান হচ্ছে আমরা জানি যে পজিটিভ এনপিভিটা যেটা আমরা বের করেছিলাম যে 390 উপরে বসানো হলো, সেমভাবে নিচে বসানো হলো। এরপর মাইনাস সি মাইনাস ডি। এখন ডি এর ক্ষেত্রে হচ্ছে যে পজিটিভটা নিয়েছিলাম 15% যে এনপিভি পেয়েছিলাম, নেগেটিভটা সেটা এখানে বসানো হলো ভিতরে মাইনাস দিয়ে। এরপরে বি মাইনাসে অফকোর্স যে আপনি বড় পার্সেন্টেজ যেটা নিয়েছিলেন সেটা 15% এখানে, এরপরে 12% এখানে। তো এখন অঙ্কটা যখন আমরা করছি, আপনাদের মূল কঠিন একটু ঝামেলা হবে যে পিভি ফ্যাক্টর নির্ণয় হচ্ছে, এটা আপনাদের সহজ আমি বলে দিলাম। এখন অঙ্কটা খুবই সহজ হবে, এখানে শুধু মান বসিয়ে করলে হবে। তো এখন 12% লিখলাম, 390 রেখে দিল তারা। আপনি চাইলে ক্যালকুলেটারে ইজিলি এটা আগে করে ফেলতে পারেন। এই যে এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, এখানে 390 প্লাস 8080, তারপর 15% মাইনাস 12% 3%, তারপর এটাই দ্বারা দ্বিতীয় লাইনে 390কে এটি দ্বারা ভাগ করা হলো এবং এটি দ্বারা একত্রে তারা গুণ করে দিল। এই ক্ষেত্রে 0.89% আসলো এবং 12% যোগ করে দিল, 12.89। তো এখন এখানে একটি কমেন্ট দিতে হবে শেষে। কমেন্ট দেওয়া খুবই জরুরি কারণ আপনার প্রশ্নে বলা হয়েছে হুইচ প্রজেক্ট উড ইউ সিলেক্ট অ্যান্ড ওয়াই, ওকে। তো ওয়াই এর জন্য আপনার কমেন্টটা দিতে হবে এবং কোনটা সিলেক্ট করবেন সেটা বলার জন্য আপনার কমেন্টটা দেওয়া খুবই জরুরি। তো কমেন্টে লিখবেন
সিন্স এখানে কনসিডারেশন বা লিখতে পারেন, বা জাস্ট সিন্স দ্য এনপিভি অ্যান্ড আইআরআর অফ প্রজেক্ট এক্স। আচ্ছা, এখানে আপনি এটাকে লিখতে পারেন যে সিন্স দ্য এনপিভি, আমি এটা লিখে দিই এখানে, সিন্স দ্য এনপিভি অ্যান্ড আইআরআর is higher in project X. ওকে, এখানে হয়তো একটু সমস্যা হচ্ছে। প্রজেক্ট এক্স, সো the project X should be selected since the NPV and IRR is higher in project X than Y. So the project should be selected. হুম, এখানে একটা জিনিস দেখেন যে আপনি কমেন্ট এভাবেও দিতে পারেন বা তাদের মতো করেও দিতে পারেন, আপনার যেটা ঠিক লাগে। কনসিডারেশন অফ এনপিভি অ্যান্ড আইআরআর প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড বিকজ এনপিভি অ্যান্ড আইআরআর ইজ হায়ার দেন। এখানে তারা জাস্ট ওয়াইডটা করেছে, এই যে এনপিভি, আইআরআর এবং এনপিভির ক্ষেত্রে তারা জাস্ট ওয়াইডটা করেছে, এক্সেটটা তারা করেনি, যেটিতে এনপিভির মান এখানে 12.8 ওখানে এটি থেকে বেশি এসেছে। এই জন্য তারা বলেছে যে প্রজেক্ট এক্সকে সিলেক্ট করা দরকার, কারণ এটিতে এনপিভি এবং আইআরআর হায়ার প্রজেক্ট ওয়াই থেকে। সো দ্য প্রজেক্ট এক্স শুড বি সিলেক্টেড। এটাই ম্যাথ, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং প্রফিটেবিলিটি স্টেটমেন্টের যেসব অঙ্ক রয়েছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত তাদের জন্য।